যারাই জঙ্গিবাদের পথে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর দেখানো পথে চলতে নেতাকর্মীদের নির্দেশ। ছোট ছেলে কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতের সময় আবেগ আপ্লুত হয়ে পড়লেন বেগম জিয়া। আত্মার শান্তি কামনায় দোয়া। নিজ বাড়িতে ফেরা হলো না সন্তান সম্ভবা মায়ের। রাজধানীর খিলক্ষেতে বালুর ট্রাক্টর কেড়ে নিল মা ও 1.5 বছরের শিশুর জীবন। ক্ষুব্ধ এলাকাবাসী। দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দক্ষিণ পশ্চিমের 21 জেলায় পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আরাফাত সানির জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে। দোষী প্রমাণ হলে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হবে, জানালেন বিসিবি সভাপতি। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও মাদকের পথে যারাই পা বাড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না। মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী ও সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আগামী নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন। নিজ নিজ এলাকায় শিক্ষিত জনগোষ্ঠী করে তুলতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনীর আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে। দুপুর থেকে বিভিন্ন জেলা এবং মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দর পদচারণায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। এক পর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জীবনে ছিলেন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী, তাই এবারের পুনর্মিলনীতে গাইলেন তিনিও। ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ সৃষ্টির প্রতিটি রাজনৈতিক প্রক্রিয়ায় সোনালী ভূমিকা ছিল জাতির পিতার নিজ হাতে গড়া এই সংগঠনের। 59 বছরের পথ পরিক্রমায় সে অর্জন ধরে রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। আমাদের আজকে বয়স হয়েছে, কিন্তু আজকের যারা তরুণ, আজকের যারা ছাত্র, আগামী প্রজন্ম, যাদের হাতে ভবিষ্যতে নেতৃত্ব আসবে, তাদেরকে আদর্শ নীতি নিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে। দেশ সেবার ব্রত নিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। ভোট ও ভাতের অধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, প্রতি আন্দোলন সংগ্রামেও তো ছাত্রলীগ অগ্রণী ভূমিকা নিয়েছে। কাজে সেই ঐতিহ্য সামনে নিয়ে ছাত্রলীগ গড়ে উঠবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে, সেটাই আমি চাই। জঙ্গিবাদ এবং মাদকাসক্তি ছাত্র সমাজকে ধ্বংসের বড় হাতিয়ার হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তাই যারা জঙ্গিবাদ উস্কে দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। যাদের হাতে পতাকা দিয়েছে তারাই যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, বিচার হয়েছে, শাস্তি হয়েছে, তা কার্যকর হয়েছে। তাহলে যারা এদের মদত দিয়েছে তাদেরও বিচার বাংলার মাটিতে একদিন হতেই হবে। ইসলাম আমাদের শান্তির ধর্ম, শান্তির পথ দেখায়, কিন্তু যারা বিভ্রান্ত করে তাদের ব্যাপারেও আমাদের ব্যবস্থা নিতে হবে। কাজে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে যে কোনোভাবে হোক বাংলাদেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না। সেই সাথে সাথে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব, ওই মাদকাসক্তি বা জঙ্গিবাদ সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। আর এ পথে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে জাতির পিতার আত্মজীবনী সম্পর্কে জানার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার যা অসমাপ্ত আত্মজীবনীটা, এটা প্রত্যেকটা নেতা কর্মীর পড়া উচিত এবং পড়ে সেখান থেকে শিক্ষা নেওয়া। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একই সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, র্যালির কারণে যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় সে বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখা হবে। মানুষের ভোগান্তি হয় এমন কোনো কাজ আওয়ামী লীগ করবে না বলেও জানান তিনি। রাস্তা বন্ধ করে আমরা র্যালি করব না, বিকল্প পথ আমরা বের করতে যাচ্ছি। নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন, রাস্তা বন্ধ করে র্যালি করা যাবে না। আমরা আজকের দিনটি আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নেব। ভবিষ্যতে
এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা র্যালি যাতে জনভোগান্তির কারণ না হয় এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। রাজনীতিটা করি কার জন্য? মানুষের জন্য। তাতে মানুষের ভোগান্তি হয় এমন কোনো কাজ আমরা করতে পারি না। মঙ্গলবার সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে কোনোভাবেই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না। জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। গণভবনে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বহির্বিশ্ব ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। রাষ্ট্র পরিচালনায় যারা আমাদের সহযোগী, তাদের কর্মক্ষেত্রে তারা যেন তাদের দায়িত্ব পালন করবার মতো সুন্দর একটা পরিবেশ পায়, সেটাও কিন্তু আমাদের লক্ষ্য। আজকে যে জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলি একটা বৈশ্বিক পর্যায়ে পৌঁছে গেছে। আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে কোনো মতেই বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠা করতে দেব না। যখনই বাংলাদেশের মানুষ খুব ভালো থাকে তখনই যেন ষড়যন্ত্র আরো বেশি শুরু হয়। আমাদের শত্রু বাইরে না, ঘরের শত্রুই বিভীষণ। সেই 2013, 14, 15 মতো হয়তো আবার আরেকটা আঘাত তারা করতে পারে বা চেষ্টা করবে। যে জেলাগুলিতে সব থেকে বেশি ওরা তাণ্ডব করেছে সেখানে তো ব্যবস্থা নিতেই হবে। আবার ভবিষ্যতের জন্য অন্য জায়গায় হাত দিতে না পারে সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে এভাবে মৃত্যুবরণ করতে হবে, এটা কখনোই গ্রহণযোগ্য না। কাজে এক্ষেত্রে আমি বলবো যে প্রতিটি এলাকায় এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো একটা ছোট ঘটনা হলেই দেখে এত হাউকাউ শুরু হয়ে যায়। একজন সংসদ সদস্যকে হত্যা করার পর কোনো মানবাধিকার সংস্থা বা কেউ এ ব্যাপারে একটু শব্দ করে না। আমি মনে করি আপনাদের যে দায়িত্ব, যেটা আপনারা করে যাচ্ছেন, ওভাবেই মানুষের সাথে সম্পৃক্ততা আরো বাড়ানো দরকার। আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ছোট ছেলের জন্য দোয়া ও মোনাজাত করেন তিনি। কবরের পাশে অবস্থানকালে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন বেগম জিয়া। এ সময় সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সকাল থেকেই সেখানে কোরআন তেলাওয়াত করা হয়। 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত রহমান কোকো। চালকের বেপরোয়া গতি বাঁচতে দিল না সন্তান সম্ভবা সালমা আক্তার এবং কোলের 1.5 বছর বয়সী ছোট্ট মাইশাকে। রাজধানীর খিলক্ষেতে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে মারা যায় তারা। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটির চালককে আটক করেছে খিলক্ষেত থানা পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় ট্রাক্টরগুলো প্রতিনিয়ত বেপরোয়াভাবে চালানোর কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। শ্বশুরবাড়ি থেকে মাত্র 50 গজ দূরে নিজের বাড়িতে যাচ্ছিলেন 4 মাসের সন্তান সম্ভবা সালমা আক্তার, কোলে 1.5 বছর বয়সী মেয়ে মাইশা। বেপরোয়া গতিতে ছুটে আসা বালু বোঝাই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মা মেয়ে দুজনেই। সকালে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে নগরীর ইস্কাটনে কাজ শেষে বাড়ি ফিরে সন্তান ও স্ত্রীর মৃত মুখ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মুদি ব্যবসায়ী মকবুল শিকদার। আমার ভাইয়ের আমি একদার দিয়ে রে আত্মারা করি না কুলাতে না ভাইটা এত গাড়ি যায় দিয়ে অটো যায় একদারা আমি গেছি সবুজ আমার বোন দেখো বকুল ভাই তুমি আয়া বড় বাড়ি আয়া উনি গো আমার মাইয়া নাই আমার বউ নাই। দ্রুতগতিতে ইচ্ছা মাথায় এসে তাদেরকে চাপা দেয়, চাপা দেওয়া কিছুক্ষণ পর তাদের সাথে স্পটে মারা যায়। রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া এলাকার শিকদার পাড়ায় এ ধরনের ঘটনা প্রায় ঘটছে। বেপরোয়া ট্রাক্টর ও অটোরিকশা অহরই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। সরু রাস্তায় চলাফেরা করতে আতঙ্কে থাকেন এলাকাবাসী। এই গাড়িগুলো যখন ছাড়ে মনে হয় যে সব ভাঙ্গে নিয়ে যাইব, মানুষ চলে এইটার কোনো সারা ভ্রুক্ষেপ করে না। বেপরা ওরা কোনো ব্রেক করে না, যে মোড়গুলো দেখে না, সে মানে না। না আছে গাড়ির লাইসেন্স, না আছে তাদের রোড পারমিট, কে কারা তাদের যে পারমিশন দিল। এ ঘটনায় মামলার পাশাপাশি অবৈধ ও বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় খিলক্ষেত থানা পুলিশ। চালকের নাম মাইদুল ইসলাম, এই মাইদুল ইসলামকে আটক করা হয়েছে। এই লেগুনা চলে, টেম্পো টাইপের ওগুলো চলে, কিন্তু এইটা আমি দেখি না, কিন্তু আজকেই হঠাৎ করে আমি দেখলাম। আইনের যে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহত মা ও মেয়ের মরদেহ আনা হয় ঢাকা মেডিকেলের মর্গে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দুর্ভোগ আর মেগাসিটি ঢাকার সড়ক ব্যবস্থা যেন একই সূত্রে গাঁথা। দিন, মাস বা বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে সড়ক নিয়ে পরিকল্পনা বদলায়, কিন্তু বদলায় না রাস্তার দুর্ভোগের চিত্র।
কৌশলগত পরিবহন পরিকল্পনায় এসটিপির তথ্য বলছে, এভাবে চলতে থাকলে 7 বছর পর নগরবাসীর প্রতি 5 কিলোমিটার যেতে সময় লাগবে 1 ঘন্টারও বেশি সময়। বাস্তবতা মেনে রাজুক বলছে, সমস্যা সমাধানে ঢাকার চারপাশ জুড়ে 3 ধাপে রিং রোড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। কোথাও ভাঙাচোরা, কোথাও কাদা পানিতে তৈরি হয়েছে খানাখন্দক, কোথাও আবার রাস্তার মধ্যে পড়ে আছে বড় বড় ইটও। মেগাসিটি ঢাকার অনেক সড়কের চিত্র এখন এমনই। যেরকম চাক্কার ক্ষতি, গাড়ির বডির ক্ষতি, ইঞ্জিনের প্রতিও প্রেসার পড়ে, গাড়ির পাত্তি ভাঙতেছে, চাক্কার ক্ষতি হইতেছে, অনেক সময় গাড়ির চাক্কা ভাষ্ট হয়ে যেতেছে গাড়ি ঘোড়া। যেটা 5 বছর কন্টিনিউ চলার কথা, এই রাস্তার কারণে ওইটা আমাদের 1 বছরও চলা সম্ভব হয় না। একটি আধুনিক নগরীর মোট আয়তনের 25% সড়কের প্রয়োজন থাকলেও ঢাকায় আছে মাত্র 8%, যার 52% এবার দখল অবৈধ পার্কিংয়ে। যার ফলে সৃষ্ট যানজটে নগরবাসীর যে সময় নষ্ট হয়, বছরে তার আর্থিক মূল্য প্রায় 1 লাখ কোটি টাকা। রাস্তা দখল করে রাখে কিংবা গাড়িতে পার্কিং করে ফিরে দেয়, 5 মিনিটের রাস্তা কমার পক্ষে 2 ঘন্টা লাগে। মেগা সিটি এবং মৌচাকের মতো একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় সারাদিন ধরে গাড়ির জ্যামের পরে জ্যাম পড়ে আছে। এসটিপি অনুযায়ী ঢাকার সড়ক ব্যবস্থার উন্নয়ন না হলে 2024 সাল নাগাদ রাজধানীতে যানবাহনের গতি ঘন্টায় 5 কিলোমিটারও থাকবে না। বিশ্লেষকরা এই অবস্থার জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীন ও সাংঘর্ষিক সিদ্ধান্তের পাশাপাশি দায়ী করছেন রাজুকের ত্রুটিপূর্ণ পরিকল্পনাকে। এখনই মূল ঢাকার দুপাশে নতুন আবাসন গড়ে ওঠার আগেই পর্যাপ্ত রাস্তা না বানালে ভবিষ্যতে ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে বলে আশঙ্কা তাদের। রাজুক তার যে ভূমিকাটা রাখার কথা ছিল সেটা কখনো রাখেনি। মাত্র 2.5% রাস্তার মধ্যে এই গণপরিবহন বা বাস চলতে পারে। ঢাকায় এখন যেই পরিমাণ মানুষের বসতি এবং গাড়ি ঘোড়া চলছে, সেগুলিকে সামাল দিতে গেলে পূর্বাঞ্চলে সুন্দর একটা সড়ক বিন্যাস দিতে হবে, পশ্চিমাঞ্চলে একটা সড়ক বিন্যাস দিতে হবে, এটা ম্যান্ডেটারি। এই যে আমরা মেট্রো রেল করছি উপর দিয়ে, তারাই আবার এখন নতুন প্রস্তাব করছে ডিটিসিএ, এখন আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল করা উচিত ছিল, ওটা ভুল হয়েছে। এই যে সাংঘর্ষিক সিদ্ধান্ত, সাংঘর্ষিক মন্তব্য এবং সাংঘর্ষিক পরিকল্পনা, এটি ঢাকা শহরকে ধ্বংস করার জন্য অন্যতম প্রধান কারণ। সংকট সমাধানে সড়কের পরিমাণ অন্তত 15% উন্নত করতে ঢাকা ও এর চারপাশে আউটার, মিডল ও ইনার রিং রোড করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজুক। মিডল রিং রোড এবং আউটার রিং রোড করা হচ্ছে। তো আউটার রিং রোডের উদ্দেশ্য হচ্ছে যারা শহরের মধ্য দিয়ে এখন পাস হচ্ছে, আমরা সেই গাড়ির যানবাহনগুলো আমরা শহরের মূল সিটির মধ্যে আসতে হবে না, এরকম একটি প্ল্যান আছে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু মূল ঢাকায় আর নতুন করে সড়ক নির্মাণ সম্ভব নয়, তাই সংকট সমাধানে গণপরিবহন নির্ভর ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে যতটুকু রাস্তা আছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িকে নিরুৎসাহিত করে মেগাসিটি ঢাকায় বসবাসরত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া উচিত বলে মনে করেন তারা। এছাড়া ঢাকার মধ্যে থাকা নৌপথ ও রেলপথকে আরো বেশি জনবান্ধব করতে পারলেও সড়ক সংকট নিয়ে সৃষ্ট জটিলতা অনেকখানি হ্রাস পায় বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, আরো 11টি পণ্য পরিবহনে 5-এর মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এ নিয়ে 17টি পণ্যে জারি হলো নির্দেশ। ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলার রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু। গেল রোববার স্ত্রী দাবি করে নাসরিন সুলতানার করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করা হয় ক্রিকেটার আরাফাত সানিকে। এরপর তার 5 দিনের রিমান্ড আবেদন করা হলেও মঞ্জুর করা হয় 1 দিনের। রিমান্ড শেষে আরাফাত সানির আইনজীবীর পক্ষ থেকে জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করেন আদালত। এদিকে আদালতে জমা দেওয়া আরাফাত সানির বিয়ের কাবিন ভুয়া বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী। আজকে রিমান্ড ফেরতের পরে যেখানে জানা গিয়েছে যে তাসকে রিমান্ডে নেওয়ার পরে কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে, সেজন্য এবং সেটা সত্যতা রয়েছে, যার কারণে আমরা জামিন বাতিলপূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। মামলাটা আমলে নিয়েছেন। এখন তদন্ত করে যদি এটা বলা যায় যে স্ত্রীকে একটা ফেক কাবিননামা প্রদান করা হয়েছে, তাহলে আরাফাত সানির বিরুদ্ধে প্রতারণার মামলাও দায়ের করা হবে। আমাদের সাইবার ট্রাইব্যুনালে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন এবং সাথে সাথে আমাদের যে জামিনের দরখাস্ত ওনার নথিভুক্ত করে রেখেছেন। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সব ধরনের ক্রিকেট থেকে তাকে আজীবন নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
আমরা বাড়তে বাড়তে অনেক টাকাও পেনালাইজ করেছি, কিন্তু দেখা যাচ্ছে এটা তো মনে হয় তাদের কাজ হচ্ছে না। সো আমাদেরকে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই ব্যান্ড হবে, এই ধরনের প্লেয়ারদের ব্যান্ড না হওয়ার কোনো কারণ নেই, বাট প্রমাণ সাপেক্ষে। যদি কেউ প্রমাণিত হয়, এই ধরনের প্লেয়ারদের ক্রিকেটে থাকার কোনো সুযোগই নেই। সরকারের দাবি মেনে নেওয়ার আশ্বাসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ফেরিঘাটে চাঁদাবাজি ও অবৈধ টোল আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, হাইওয়েতে ট্রাক টার্মিনাল নির্মাণ সহ পরিবহন নেতাদের বেশিরভাগ সিদ্ধান্তের সাথে একমত হয়েছে সরকার এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত বাম্পার অপসারণ, দেশের সকল ফেরিঘাটে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ এবং টোল আদায়ের নামে হয়রানি বন্ধে সোমবার থেকে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলায় পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এর ফলে পণ্য পরিবহনের ক্ষেত্রে সারা দেশে দেখা দেয় নানা অব্যবস্থাপনা। এই পরিপ্রেক্ষিতে ধর্মঘটের দ্বিতীয় দিনে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে বৈঠক থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পণ্য পরিবহনের সময় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজির প্রশ্নটা বাস্তবতার ক্ষেত্রে যায় অনেক সময় দেখি আমরা এগুলোর হেড এন্ড টেল খুঁজে পাই না। চাঁদাবাজি যেখান থেকে হয় সেখানে সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলতে হবে, আমরা সেটা দেখবো, আমরা নিশ্চয়ই বন্ধ করব। এদিকে প্রায় 4 ঘন্টা বৈঠকের পর সরকারের সাথে সমঝোতা ও পর্যায়ক্রমিক সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক। আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে দফা দাবি মেনে নিচ্ছেন এবং এটা বাস্তবায়ন করবেন সামনে। এই জন্য আমাদের পক্ষ থেকে পরে নৌ পরিবহন মন্ত্রী বলেন, পরিবহনে অতিরিক্ত বাম্পার খুলে ফেলার পাশাপাশি বিভিন্ন স্থানে ট্রাক টার্মিনাল নির্মাণ ও অবৈধ টোল আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বডির সঙ্গে যে অরিজিনাল বাম্পার কোম্পানি, সেই বাম্পার থাকবে। ব্লু বুকে নির্ধারিত ওজনের পরিমাণ উল্লেখ করা আছে, সেই পরিমাণ অনুযায়ী মাল বহন করবে। ওভারলোড বন্ধ করা হলো। ড্রাইভিং লাইসেন্সের সমস্যা, ফিটনেসের সমস্যা, ট্যাক্স টোকেন দেওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য বিআরটিএ চেয়ারম্যান সাহেব কালকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবহন নেতাদের সাথে আলোচিত বিষয়গুলোর পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন নৌ পরিবহন মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন বোনার প্রত্যাশা নিয়ে শুরু আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সারা দেশের 11টি ভেন্যুতে প্রদর্শনী থাকবে উন্মুক্ত। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। এ নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। 69-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ মতিউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। মঙ্গলবার সকালে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউট ও ডক্টর শহীদুল্লাহ কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। পরে এক স্মরণ সভায় মতিউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সহ আওয়ামী লীগের নেতারা। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তোফায়েল আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। এ নিয়ে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। কোনো ষড়যন্ত্রে দেশের অগ্রযাত্রাকে বানচাল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান অনুসারে নির্বাচন কমিশন গঠিত হবে, সকলের কাছে গ্রহণযোগ্য, এবং সেই নির্বাচন কমিশন অধীনে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এই নিয়ে বাড়াবাড়ি করে কারোর কোনো লাভ হবে না। নতুন কোনো প্রস্তাব দিয়ে কোনো লাভ হবে না। অনেক ষড়যন্ত্র করেছে বিএনপি এবং তার জোট সফল হয় না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা জিইয়ে রাখতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির নেওয়া উদ্যোগকে এরই মধ্যেই বিতর্কিত করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। তিনি বলেন, সার্চ কমিটি সরকারের ইচ্ছা অনুযায়ী গঠন করা হলে তা মেনে নেবে না দেশের জনগণ। সকলের মধ্যে এই বিশ্বাস জন্মেছিল যে রাষ্ট্রপতি হয়তো একটি এমন নির্বাচন কমিশন গঠন করবেন যে নির্বাচন কমিশনের প্রতি এই দেশের জনগণের আস্থা থাকবে।
কিন্তু আওয়ামী লীগ সবসময় সুস্থ অবস্থায় তারা ক্ষমতায় থাকতে পারে না, সব সময় তারা একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় তারা আমাদের রাষ্ট্রপতির যে উদ্যোগ, এই উদ্যোগকে তারা ইতিমধ্যেই বিতর্কিত করে ফেলেছে এবং তারা বিতর্কিত করবার জন্যই এখন বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। খাদ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের সুনামকে যেসব অসাধু কর্মকর্তা নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ সময় তিনি আরো বলেন, দেশের প্রত্যেক খাদ্য গুদামে সিসি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা নিচ্ছে সরকার। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের সদর উপজেলার কাটাখালী এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অসাধু কর্মকর্তাদের জন্য খাদ্য বিভাগের কিন্তু কিছু বদনামও আছে। আমরা কিন্তু এই পরিষ্কার এই ব্যাপারে আমাদের কোন রকম দুর্নীতি আমরা বরদাস্ত করবো না। সব ব্যাপারে আমাদের এই সমস্ত ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা কোনো অবস্থাতেই আমাদের ভাবমূর্তি এই মন্ত্রণালয় বা এই অধিদপ্তরের ভাবমূর্তি পূর্ণ হয় এমন কোনো কার্যকলাপের সাথে কোনো কর্মকর্তা যদি জড়িত থাকেন, কোনো কর্মকর্তা যে দেখা যায়, আমরা কোনো অবস্থাতেই তাকে ছাড় দেব না। তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় মামলা, বিভাগীয় অ্যাকশন, আইনগত অ্যাকশন তার বিরুদ্ধে হবে। খাদ্য বান্ধব কর্মসূচির পাশাপাশি আরেকটি কর্মসূচি আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আগামী মাসেই আমরা এই কর্মসূচিটা উদ্বোধন করাতে পারবো ইনশাল্লাহ। ভূমিকম্পের সময়, বন্যার সময় এবং ডিজাস্টারের সময়, যে ঘূর্ণিঝড়ের সময় তারা যাতে 70 কেজি করে চাল রাখতে পারে, 5 লক্ষ পরিবারকে আমরা নামমাত্র মূল্যে আমরা সরবরাহ করব। প্রবাসের আরো কিছু খবর। কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নির্ধারিত শিডিউল অনুযায়ী না চলায় ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী বাঙালিরা। নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে না যাওয়ায় ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান যাত্রীরা। কুয়েত বাংলাদেশ রুটে সপ্তাহে 4টি ফ্লাইট আসা যাওয়া করলেও শীতকালে একটি কমানো হয়। এর মধ্যে আবার একটি ফ্লাইট কাতার ও চট্টগ্রামে ট্রানজিট নিয়ে ঢাকায় অবতরণ করায় নানা সমস্যায় পড়তে হয় বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। যাত্রীদের দাবি, শিডিউল বিপর্যয়ের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় করছে বিমান কর্তৃপক্ষ। বিমানের ফ্লাইট গত রাতে 12:25 ফ্লাইট আজ সকাল 10টায় ছাড়তেছে। টিকিটের দাম অনেক বেশি, টিকিটের দামও বেশি, টাইমলি ঠিকমতো টাইম নেই, ওজনে কম দেয়। গত রাত্রে থেকে আমাদের ফ্লাইট ছিল ফোন একটা, ফ্লাইট তো আসেই নাই, বরং আমরা যারা বিজনেস ক্লাসের বা বিভিন্ন ক্লাসের যাত্রী যাইতেছি আমাদেরকে তো অন্তত ইনফরমেশন দেওয়া হবে, এমন কোনো বিমান থেকে কোনো ইনফরমেশন দেয় না। ডেনমার্কের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানী কোপেনহেগেনে আয়োজিত এই উৎসবে দেশটির বিভিন্ন শহরে থাকা প্রবাসীরা যোগ দেন। আয়োজিত উৎসবের বিভিন্ন স্টলে সাজানো ছিল নানা ধরনের পিঠা। আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীরা স্টল ঘুরে এসব পিঠার স্বাদ গ্রহণ করেন। প্রবাসী থেকেও বাঙালি সংস্কৃতিকে লালন করার অংশ হিসেবে এই আয়োজন বলে জানান আয়োজকরা। পিঠা উৎসবের পাশাপাশি লোকজ বাঙালি গানের আয়োজনও অতিথিদের মুগ্ধ করে। পিঠা উৎসব শেষে রাইফেল ড্র অনুষ্ঠিত হয়। বুধবার পর্দা উঠবে 41তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। কলকাতার বাইপাস সংলগ্ন মিলন মেলা উদ্যানে এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রখ্যাত লেখক কস্টা রিচন, অথর রোকসানা পিন্টু রেজ, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী যৌথভাবে মেলার উদ্বোধন করবেন। প্রতিবারের মতো এবারও বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলো এ মেলায় 4,500 বর্গফুটের প্যাভিলিয়নে অংশ নিচ্ছে। বাংলাদেশের দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরের আদলে এবার বাংলাদেশের প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উদ্বোধন করা হলেও বৃহস্পতিবার দুপুর 12টায় সবার জন্য মেলা খুলে দেওয়া হবে। এদিকে মঙ্গলবার মেলা প্রাঙ্গণ ঘুরে স্টল তৈরিতে কর্মীদের ব্যস্ততা দেখা গেছে। এবারের বইমেলায় বাংলা একাডেমি, ইসলামী ফাউন্ডেশন, নজরুল ইনস্টিটিউট ছাড়াও সরকারি বেসরকারি 31টি স্টল অংশ নিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকিয়া হাদ। আগামী 7 ফেব্রুয়ারি মেলা শেষ হবে। বাংলাদেশেরও অনেক লোক, অনেক পাঠক, অনেক লেখক লেখিকা তারা কিন্তু বসে থাকেন তবে এই বইমেলাটা হবে। এটা দুই দেশের সম্পর্ক দিনকে দিন যতটুকু বেড়েছে তার থেকে আমার মনে হয় 2 গুণ বা 3 গুণ মাত্রায় বেড়ে যাবে আগামীতে। স্কুলের গাদা গাদা পাঠ্যপুস্তক, কোচিং ও গৃহশিক্ষক সব মিলিয়ে এক বিভীষিকাময় শিক্ষা জীবন কোমলমতি শিক্ষার্থীদের।
প্রিয় সন্তান যে এতে দম ফেলার ফুরসত পাচ্ছে না তা স্বীকার করছেন অভিভাবকরাও। তবে পিইসি বা জেএসসিতে ভালো করতেই হবে এমন এক ধরনের প্রতিযোগিতায় জেনে শুনে সন্তানদের এই কষ্টকে এড়িয়ে যাচ্ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে জাতির জন্য অপেক্ষা করছে মানসিক সমস্যাগ্রস্ত এক প্রজন্ম। নিজামুদ্দিনের ক্যামেরায় আজহার রিমনের রিপোর্ট। যেন সূর্য মামার সঙ্গে পাল্লা দিয়ে স্কুলে হাজির হবার প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় কখনো মেলে একটু খাওয়ার সুযোগ, আবার কখনো না। ছোট্ট দেহ আর কোমল মনের এই শিক্ষার্থীদেরটাই অভিযোগও অনেক। পরীক্ষা, কোচিং, ক্লাস আমার ক্লান্ত লাগে, খেলতে পারি না। আম্মু বলে সারাদিন পড়ো, পিএসসি পরীক্ষার সামনে। ফ্রাইডে শুধু খেলতে দেয়, এছাড়া খেলতেই দেয় না। স্কুলে যাও, স্কুল থেকে কোচিং থেকে পড়া শেষ করে আবার বাসায় এসে আবার প্রাইভেটে পড়া। কিন্তু অভিভাবকরা বলছেন তারা নিরুপায়। তাকে মেরে, তাকে বকে আমাকে পড়াতেই হবে, এবং এই পিএসসি পরীক্ষার জন্য তো আমার বাচ্চাকে আমাকে দুটো কোচিংই দিতে হচ্ছে। আমাদের সেই রিয়েলাইজেশনটা নাই, বাচ্চাদের উপরে অযথাই খুব বেশি প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। যে কোচিং করছে তার ভালো রেজাল্ট, যে কোচিং করছে না তার ভালো রেজাল্ট নাই। দেশে মোট শিশুর 16% আক্রান্ত কোনো না কোনো মানসিক সমস্যায়। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র পড়ার মধ্যে শৈশব কাটানো এসব শিশু পড়তে পারে ভয়ঙ্কর মানসিক সমস্যায়। বাচ্চারাও যখন আমরা দেখি ওদেরকে, ওরা খুবই কমপ্লেন করে যে আমার সময় কোথায়, আমাকে একটু খেলতে দেওয়া হয় না, কারোর সাথে মিশতে দেওয়া হয় না, শুধু পড়ো। টানাপোড়েনের কনফ্লিক্টে তার কনভার্সন ডিসঅর্ডার অনেক সময় হচ্ছে, যে খিঁচুনি হয়ে যাচ্ছে কিংবা ফেইন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, খুবই অল্পতে সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এই ধরনের ডিসঅর্ডারগুলো ডেভেলপ করতে পারে। শিক্ষাবিদরা বলছেন এর প্রতিকারের ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রকেই। সহশিক্ষা কার্যক্রমকে বাধ্যতামূলক করার সাথে সাথে সক্রিয় করতে বললেন সামাজিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান পারিবারিক সম্প্রীতিকে। ক্লাস 5-এ এত বড় একটা পরীক্ষার মুখোমুখি হওয়া, এই কোমলমতি বাচ্চাগুলোকে এত বড় পরীক্ষার মুখোমুখি, জ্ঞান তো হচ্ছে শেখার জন্য, অর্থাৎ এই প্রতিযোগিতাটা তৈরি করছে একটা দুষ্ট চক্র, আর আমরা এই ফাঁদে পা দিচ্ছি অভিভাবকরা। হ্যাঁ, আমাদেরকে বের হতে হবে এখান থেকে। সরকারি হিসাবে দেশে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থী সংখ্যা প্রায় 4.5 কোটির মতো। তবে ইউনিসেফের তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 45% শিশু। শৈশবকে তুলনা করা হয় সকালের উদীয়মান সোনালী সূর্যের সাথে, কিন্তু একটু ভালো ভবিষ্যৎ কিংবা অদৃশ্য এক প্রতিযোগিতার লড়াইয়ে শহুরে সব শিশুরা হারাচ্ছে মূল্যবান সে শৈশব। বিশেষজ্ঞরা বলছেন সতর্ক হতে হবে এখনই, নইলে দেশ কিংবা পরিবারকে মূল্য দিতে হবে অনেক। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে তালিকাভুক্ত 98টি বেসরকারি স্কুলের মধ্যে 80টিতে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন। এছাড়া বিভিন্ন উন্নয়ন ফি সহ নানা খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ এসেছে। তবে নিজেদের বিভিন্ন খরচের যোগান দিতে এই অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে জানালেন স্কুল কর্তৃপক্ষ। আর কাগজপত্র যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি ফি ও উন্নয়ন ফি মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3000 টাকার বেশি না নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানছে না বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। সকালে এই অভিযোগে নগরীর কোতোয়ালি এলাকার কাজেম আলী বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল সরেজমিনে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় স্কুলের ভর্তি কার্যক্রম পরিচালনা ও বেতনের বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা। স্কুলগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তারা নতুন করে এমন কিছু খাত সৃষ্টি করছেন যেগুলো হয়তো বা তার বেতনের ভিতরে বা সেশন চার্জের ভিতরে থাকার কথা ছিল। অভিভাবক এবং প্রতিষ্ঠান সেটা মিলিয়ে দেখার চেষ্টা করব যে আসলে সমস্যাটা কোথায় এবং সেভাবে আমাদের ব্যবস্থা নেওয়া হবে। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিরুপায় হয়ে এসব অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন বলে জানালেন অভিভাবকরা। একটা ফি আছে যেমন 3000 টাকা, ওইটা যদি এক বছরের মধ্যে 6000 টাকা হয়ে যায় তাহলে এর পুরো পরিবারের উপরে এটা বোঝাটা পড়তেছে না। আমাদের মতো একটা ফ্যামিলি মধ্যবিত্ত না, আরো নিচের জন্য খুবই একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে নিজেদের খরচ চালাতে কিছুটা বাড়তি টাকা আদায় করা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। 500 টাকা ভর্তি ফি নিয়ে 3750 টাকা নেওয়া হয়, আর পুরানো ক্ষেত্রে 3250 টাকা নেওয়া হয়। তারপর আপনার যে ড্রেস আপ 1000 টাকা, সেই জিনিসটা যারা ড্রেস নিতে আগ্রহী তারা তবুও রসিদের মাধ্যমে ড্রেসটা নিয়ে নেয়। আমাদের টিচারদের বেতন ডবল হয়ে গেলে আমরা করবো কি হয়? তখন আমরা স্কুলে ঠিক রাখতে চাই, অস্থির রাখতে চাই, আমাদের বেতন বাড়াইতে হবে, নাহলে আমরা বাধ্য হব কিছু সেকশন কমাইতে। তালিকাভুক্ত বেসরকারি এই 98টি স্কুলের মাধ্যমিক পর্যায়ে 1 থেকে 1.5 লাখ শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন, যেখানে 80টি বিদ্যালয়ের বিরুদ্ধেই অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি বছর 5 থেকে 7 লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। মালয়েশিয়া থেকে চাহিদাপত্র চলে এসেছে, যে কোনো সময়ই কর্মী পাঠানো শুরু করা হবে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ প্রথমবারের মতো রিসোর্স কান্ট্রি, ফর্মালি রিসোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশকে তারা রিকগনাইজ করেছিলেন এবং তার ফলশ্রুতিতে তাদের যে কয়েকটি সেক্টর আছে, খুব সম্ভবত 7টি সেক্টরে স্পেসিফিক, এবং এই 7টি সেক্টরে মালয়েশিয়ার পুরো জব মার্কেটটাই ভাগ করা, স্পেশালি ফর দ্য মাইগ্রেন্টস। এই প্রতিটা সেক্টরের জন্য তারা বাংলাদেশকে অফিসিয়ালি অন্তর্ভুক্ত করেছে। এটা চালু হয়ে গেলে সম্ভাবনা, অপরচুনিটি, এই 2017 সালে 5 থেকে 7 লক্ষ বাঙালি মালয়েশিয়ায় যেতে পারবে। নতুন আরও 11টি পণ্য পরিবহনে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে খবর জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। খবরে উল্লেখ করা হয়, গেল 21শে জানুয়ারি প্রজ্ঞাপন জারি করা হলেও তা মন্ত্রণালয়ে পৌঁছায় 24শে জানুয়ারি। এ নিয়ে 17টি পণ্য পরিবহনে পাটের মোড়ক ব্যবহারের নির্দেশ জারি করা হলো। এখন থেকে মরিচ, আটা, ময়দা, তুষকুড়া, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু ও হলুদ পরিবহনে পাটের ব্যাগ বা বস্তা ব্যবহার করতে হবে। বর্তমানে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি পরিবহনে পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে। 2015 সালে 17 ডিসেম্বর এই 6টি পণ্য পরিবহনে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়। পাটের বস্তা হলে সবচেয়ে আমাদের সৌন্দর্য, দেশের দেশে ব্যবহার করলো। পাটের বস্তার মনে করেন যে পিঠা সব পালি ধরিয়ে পারি আরাম, গাড়ি আনলোড লোড করা সুবিধা। 10-5 টাকা বেশি হলে ওটা সুবিধা হয়ে গেল। যখন আপনার ইনফোর্টে আসে তখন এটা মানে এসি গাড়িতে আসে, তখন ওটা ভিজা পানি পড়ে, এই লেগে ওইগুলা যদি দেয় তাহলে মানে বাতাসে ওই আর জিনিসটা ভালো থাকে। এই পাটের বস্তা এগুলো আনলে পৌঁছে যাবে। ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন, এই স্লোগানকে সামনে নিয়ে শুরু হয়েছে 10ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বিশ্বের 54টি দেশের প্রায় 2 শতাধিক চলচ্চিত্র নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। শিশু কিশোরদের পদচারণায় এখন মুখরিত পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ। দেশি বিদেশি নানা বিখ্যাত শিশুতোষ চলচ্চিত্র দেখতে এই ভিড়। বিভিন্ন দেশ থেকে প্রায় 18 জন বিদেশি অতিথিও এই উৎসবে প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন। খুব চমৎকার একটি আয়োজন এটা, আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি ইরান থেকে এখানে এসেছি, আমার চলচ্চিত্রটি প্রদর্শিত হবে সেই অপেক্ষায় আমি রয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্র পরিচালক মুর্শিদুল ইসলাম সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র বোদ্ধা ও শিল্প সমালোচকরা। সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের উৎসব দেশের শিশু কিশোরদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের বিশ্বমানের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলবে। এটা একটা বিরাট ব্যাপার এবং মুর্শিদুল ইসলাম, মুন্নি মুর্শিদ তার স্ত্রী এবং তার পুত্র কন্যা, এরা মিলে আসলে এই পুরো জিনিসটা এটা করেছে এবং অত্যন্ত প্রশংসনীয়। তাদের মধ্যে সৃজনশীল ক্ষমতা তো, সৃষ্টিশীলতা তৈরি হচ্ছে, সেটি নিয়ে তারা যদি আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়াতে পারে তাহলে সেটি আমাদের জন্য তো অবশ্যই একটি বড় পাওনা। আমাদেরও রুচির পরিবর্তন হয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর ছবি দেখি, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করি। আয়োজকদের দাবি, বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব এটি। 30 জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে একই সাথে ঢাকা, রাজশাহী ও রংপুরে। পরবর্তীতে 3 ও 6 মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সারা দেশের 11টি ভেন্যুর সব প্রদর্শনী শিশু কিশোর ও অভিভাবক সহ সবার জন্য উন্মুক্ত থাকছে। আয়োজনটির মিডিয়া পার্টনার সময় টিভি। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইতালিতে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মঙ্গলবার মধ্যাঞ্চলীয় ক্যাম্পো ফেলিস স্কি স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় স্কি করতে গিয়ে আহত একজনকে উদ্ধারের পরপরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি। দুর্ঘটনার আগে এই জরুরি বার্তা পাঠিয়েছিল। এদিকে এই দুর্ঘটনাস্থলের কাছাকাছি গত 18 জানুয়ারি গ্র্যান্ড সেসো দা ইতালিয়া পর্বতের কাছে একটি পর্যটন হোটেলে ভয়াবহ বরফ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। আটকা পড়াদের উদ্ধার কাজ চলমান থাকলেও এই হেলিকপ্টারটি সেখানে নিয়োজিত ছিল না বলে জানা গেছে।
ভুল থেকে শিক্ষা নেওয়ার মনোভাব এখনও টাইগারদের মাঝে গড়ে না ওঠায় নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাশাপাশি শারীরিক ও মানসিক দিক থেকে পুরোপুরি প্রস্তুত না থাকাও এই বাজে ফলাফলের জন্য দায়ী বলে মনে করেন তিনি। তবে টেস্টে আগের থেকে দেশের বাইরের কন্ডিশনে টাইগাররা উন্নতি করেছে বলে জানান এই লঙ্কান কোচ। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে তামিম সব দোষ নিজের কাঁধে নিয়েছে। ঠিক আছে, তার মানে এখন দায়িত্ব নিয়ে শিখছে ওরা, এটা ভালো দিক। ওয়েলিংটন টেস্টে 4 দিন দারুণ খেলার পর এ টেস্টেও আমরা সম্ভাবনা তৈরি করেছিলাম, কিন্তু আগের ভুল থেকে শিখতে না পারায় এভাবে হারতে হয়েছে আমাদের। ব্যাপারটা সত্যি হতাশাজনক। আমার মনে হয় ক্রিকেটাররা শারীরিক ও মানসিক দিক থেকে পিছিয়ে পড়েছে, যে কারণে জয়ের সম্ভাবনা জাগিয়েও ম্যাচগুলো তারা জিততে পারেনি। কন্ডিশনের চেয়েও মানসিক সমস্যাটা বড় হয়ে উঠেছে, যে কারণে ক্রিকেটাররা ধারাবাহিকভাবে 5 দিন নিজেদের খেলাটা ধরে রাখতে পারেনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যারাই জঙ্গিবাদের পথে যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের পুনর্মিলনীতে প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর দেখানো পথে চলতে নেতাকর্মীদের নির্দেশ। ছোট ছেলে কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতের সময় আবেগ আপ্লুত হয়ে পড়লেন বেগম জিয়া। আত্মার শান্তি কামনায় দোয়া। নিজ বাড়িতে ফেরা হলো না সন্তান সম্ভবা মায়ের। রাজধানীর খিলক্ষেতে বালুর ট্রাক্টর কেড়ে নিল মা ও 1.5 বছরের শিশুর জীবন। ক্ষুব্ধ এলাকাবাসী। 2 মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দক্ষিণ পশ্চিমের 21 জেলার পণ্যবাহী পরিবহন ধর্মঘট প্রত্যাহার। পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আরাফাত সানির জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে। দোষী প্রমাণ হলে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হবে, জানালেন বিসিবি সভাপতি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tk। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।